সমালোচনা চাঁদের গায়ে চাঁদ, লেখিকা তিলোত্তমা মজুমদার। নারী সমকামিতার প্রেক্ষিতে চাঁদের গায়ে চাঁদ। যে সমস্ত মহিলা কথাসাহিত্যিকেরা প্রতিষ্ঠানের মধ্য থেকে অধিকাংশ ক্ষেত্রে মধ্যবিত্ত সমাজের সীমিত অভিজ্ঞতার জগতে নিজেদের সীমাবদ্ধ রেখেই তাদের চারপাশের জীবন, বদলে যাওয়া মানুষ এবং ততোধিক বদলে যাওয়া মেয়েদের ছবি এঁকে চলেছেন, তিলোত্তমা মজুমদার তাদের মধ্যে একজন। ঐতিহাসিক ও সামাজিক কারণে আজন্মকাল মেয়েদের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে থেকেও সমস্ত বিষয় অনুপুঙ্খ লক্ষ্য করার যে ক্ষমতা সহজাত, তারই জোরে লেখিকা বর্তমান সময়ের এক জটিল ইতিবৃত্ত রচনা করেছেন এই চাঁদের গায়ে চাঁদ উপন্যাসে, যা বিশ্বায়নের মধ্যে দিয়ে পরবর্তী বাঙালি সমাজ বিবর্তনের প্রামাণ্য দলিল স্বরূপ। লেখিকা তিলোত্তমা মজুমদার তার প্রথম আত্মপ্রকাশেই বাঙালি পাঠককে চমকে দিয়েছেন। তার প্রথম উপন্যাস রি 1996 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের অভিনবত্ব ও শৈলীগত নিরীক্ষা তাকে ব্যতিক্রমী লেখিকা হিসেবে চিহ্নিত করে। তিনি কলম ধরেছেন সমস্ত বাধাছকের বিপরীতে। বৈষম্য, বৈচিত্র্য, দার্শনিক গভীরতা, তার সাথে রচনাশৈলীর অভিনবত্ব এবং সর্বোপরি যৌনতা বিষয়ে সংকোচহীন সত্য ভাষণ তিলোত্তমাকে তার সমসময়ের অন্যান্য লেখিকাদের থেকে আলাদা করেছে। চাঁদের গায়ে চাঁদ প্রথম প্রকাশ আনন্দবাজার পত্রিকায় শারদীয় সংখ্যায় 1409 বঙ্গাব্দে। উপন্যাসে যৌন ভাবনাকে মনস্তত্ত্বের দিক থেকে এক দার্শনিক মাত্রা দেওয়া হয়েছে। মান্যতা পেয়েছে মধ্যবিত্ত মূল্যবোধ তথা যৌন স্পৃহার জগৎ, যা বাংলা সাহিত্যের মধ্য দিয়ে পাঠককে এক নতুন দিগন্তের দর্শন লাভ করায়। অবশ্যই উপন্যাসে তিনি যে যৌনতা দেখিয়েছেন তার অভিজ্ঞান রমণ সর্বস্বতা নয়, নিবিড় ইন্দ্রিয় গ্রাহ্যতা, কিংবা বলা যায় তার চেয়েও বেশি কিছু, এক গভীর মনন তন্ময়তা। লেখিকা এক কথকের আশ্রয় করে মাঝে মাঝে ঘটনাস্রোত থেকে সরে এসে বিবেকের ভূমিকা পালন করেন ও ঘটনার বিশ্লেষণ করেন। উপন্যাসের ঘটনা বয়ে চলে নারী সমকামিতাকে কেন্দ্র করে এবং তার পরিমাণস্বরূপ যৌনতা এক অন্য মাত্রা পায়। সেখানে যৌনতার সঙ্গে মানব জীবন ও কর্মের সাথে মানব ধর্মের যোগসূত্র নির্ধারণের প্রয়াস চলে অনবরত। গোটা উপন্যাসে লেখিকা খুঁজেছেন এমন এক চালিকা শক্তিকে যা মানুষের যৌনতাকে চালনা করে এবং মানব জীবনে তার প্রাধান্যের স্বরূপকে। এই বোধ তাকে সমগ্র উপন্যাসে ধাবিত করেছে। কামের পদশ্চারণ করে ক্রোধ, মমতা, প্রেম, প্রয়াস, অসফলতা, বিবিধ আবেগকে তিনি দার্শনিক কাঠামোয় ধরার আকুল প্রচেষ্টা করেছেন। লেখিকা উপন্যাসের প্রথম পরিচ্ছেদেই পাঠককে খুব আন্তরিকভাবে নতুন কিছু দেখাবার, নতুন তত্ত্ব বোঝাবার জন্য যে এক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন তার চর্চা করতে বলেছেন। তাহলে এসো এসো আমরা অবলোকন করি, পর্যবেক্ষণ করি, প্রবেশ করি কোনো গভীর তত্ত্বে এবং কোনো তত্ত্বকে প্রকাশ করি। কারণ আমাদের সংস্কার আমাদের দৃষ্টিকে গণ্ডির মধ্যে বেঁধে রেখেছে। একমাত্র চর্চার মাধ্যমেই কোনো নতুন বিদ্যা আয়ত্ত করা সম্ভব। সাথে তিনি একথাও বলেছেন যে পৃথিবীর সমস্ত ঘটনাই সামান্য থেকে অসামান্য স্তরে উত্তীর্ণ হয় শুধু দৃষ্টিভঙ্গির দ্বারা। এর মধ্যে আরও একটা বিষয়ে লেখিকার মুনশিয়ানা লক্ষ্য করার মতো। তিনি শুধু দৃষ্টিভঙ্গির কথাই বলেননি, তার সাথে নিরপেক্ষতার চর্চার বিষয়কে জুড়ে পাঠককে বোঝাতে চেষ্টা করেছেন যে তুমি যা দেখবে তা তুমি নিরপেক্ষভাবে বিচার করো, কারণ পক্ষপাতিত্বের সম্ভাবনা এখানে খুব বেশি। উপন্যাসে লেখিকা এক তত্ত্বজ্ঞ দার্শনিকের ভূমিকা পালন করেছেন এবং বারবার কথকের ভঙ্গিতে ঘটনার প্রবাহের মাঝে মাঝে সরে এসে মনে করিয়েছেন যে সময় ও কালের প্রবাহমানতায় সমস্ত তত্ত্ব, সিদ্ধান্ত পরিবর্তনশীল এবং সময় সাপেক্ষে মূল্যবোধ, মানবিক সম্পর্ক, মানুষের ভবিষ্যৎ সবই বদলে যায়। বর্তমানের শত পরীক্ষিত সিদ্ধান্ত ও ভবিষ্যতের সংশয়ের থেকে মানুষ বা প্রকৃতি কাউকেই সংশয়িত করতে পারে না, যেমন পারেনি দেবরূপা, শ্রেয়া ও শ্রুতিকে। তাদের পরিকল্পিত নির্ধারিত ভবিষ্যৎ পরিকল্পনা থেকে তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে কলকাতায় দর্শন পড়তে আসা অতি সাধারণ ঘরের মেয়ে শ্রুতি আত্মবিস্মৃতির বিপন্নতা থেকে নিজেকে উদ্ধার করে বহু দর্শনের পর নিজের অন্তরের আত্মার প্রকৃতির স্বরূপকে বুঝতে পেরেছিল। ইতিহাসই একমাত্র বলতে পারে কি ছিল, কি আছে। উপন্যাসের কাহিনী শুরু হয় উত্তর কলকাতার এক ছাত্রী আবাসের ছাত্রীদের আবাসিক দিনচর্চাকে কেন্দ্র করে। কথক গল্প বলেন তিনটি মেয়ের, যাদের নাম শ্রেয়সী, দেবরূপা ও শ্রুতি। সাথে সাথে একথা বলেন
এই তিনজন, এদের নাম হতে পারে মোক্ষদা, ক্ষণপ্রভা বা মাধুরীলতা। কাল সাপেক্ষে নামগুলো বদলে যায়, যেমন বদলায় মানুষের ভাবনা, হৃদয়, গৃহস্থী। কথক এখানে এক আবহমানের কথকতায় আগ্রহী, কাল তার কাছে নিষ্প্রয়োজন এবং বর্তমান নিছক এক সময়ের মাত্রা, যা প্রয়োজন অনুসারেই ব্যবহার্য। উপন্যাসের কাহিনী দুটো পর্বে বিভাজিত। এ বিষয়টা নারীকেন্দ্রিক। কেন্দ্রীয় চরিত্র শ্রুতি বসু। প্রথম পর্বের ছাত্রী শ্রুতি বসু জীবনের নানান মধ্যবিত্ত সমস্যাগুলোর সাথে সংগ্রাম করতে করতে জীবন দর্শনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অভিজ্ঞ তাত্ত্বিক দৃষ্টিসম্পন্ন শ্রুতি বসু হয়ে ওঠে। ছাত্রী আবাসের সমকামিতার বিষয়ে নতুন জ্ঞান তার হয় এবং পরবর্তীকালে একটা সমাজকল্যাণ সংস্থায় কাজ পায় এবং সেখানেও সে তার ছাত্রী আবাসের সমকামী বান্ধবী দেবরূপাকে সহকর্মী হিসেবে পায় এবং এই দেবরূপার মধ্যে পূর্বে দেখা দেবরূপার সমন্বয় করে এক নতুন দেবরূপাকে সে চিনে ওঠে। সে দেবরূপা নারীর শরীরে পুরুষ প্রকৃতি বহন করছে। নারী সমকামীদের যুগলে যাদের বুঝ পুরুষালী গঠন হিসেবে চিহ্নিত করা হয়। পূর্ব অধ্যায়ে আমরা এ ধরনের নারীদের কথা উল্লেখ করেছি, যারা একরকম ভ্রান্ত উদ্ভাসের মধ্যে থাকে। অনেক ক্ষেত্রেই শল্য চিকিৎসার দ্বারা এই সমস্যা মেয়েটিকে পুরুষ লিঙ্গে পরিবর্তন করতে পারে এবং সন্তান হওয়াও সম্ভব। যে কারণে ললিতা, যে মেয়েলি স্বভাবের পুরুষ, তার সাথেও দেবরূপার যৌনকর্মে কোনো আপত্তি ছিল না, অথচ সে কোনো প্রকৃত পুরুষকে সহ্য করতে পারত না। এরই মাঝে মাঝে কাহিনীতে ঢুকে আসে সমাজের নানান অসংলগ্ন নিচু শ্রেণীর মানুষের দুঃখ, দৈন্য, অসহায়তা, যৌনতার করুণ ও ভয়াবহ কাহিনী। যেমন ভুলুর মৃত্যুর মধ্য দিয়ে ও শ্রুতির অভিজ্ঞা দিয়ে পাঠককে দেখানো হয়েছে এক মর্মান্তিক যৌন জীবন, যার বস্তুগত তথ্য শ্রুতিকে নিত্য নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়। আরেকটা উদাহরণ এখানে দেওয়া হলো এই প্রসঙ্গে, যেমন পথের শিশুদের কেস হিস্ট্রি লেখার যে ছাপানো ও পয়েন্ট সমৃদ্ধ ফর্ম আছে, তাতে অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা হলো সেন্টারে আসার আগে সে কোথায় বাস করত, সেখানে শৌচাগারের সুযোগ সুবিধা কি ছিল। এই পয়েন্টের নিচেই আরেকটি অসামান্য পয়েন্ট, পথবাসী শিশুটি কতদিন ধরে পথে বাস করছে, পথে বাস করার কারণ, পথে বাস করার সুবিধা ও অসুবিধা। শ্রুতির মুখে তখন আমরা শুনতে পাই জোক অব দ্য সেঞ্চুরি। কথাটা পথে বাস করার মতো সুবিধাও এই শতাব্দীতে আছে। একথা ভেবে সে হাসে এবং বাস্তবের কুহকতাকে বুঝতে পারে। এভাবেই নানা সম্পর্কের টানাপোড়েন দেখে শ্রুতি হয়ে ওঠে এক দার্শনিক শ্রুতি বসু। এজন্যই হয়তো লেখিকা বিজ্ঞানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের ছাত্রী শ্রুতি বসুর ভবিষ্যৎকে নিজের হাতে নষ্ট করে তাকে দর্শনের ছাত্রী করে সম্পূর্ণ করালেন তার জীবনাদর্শকে, যা আসলে তিনি শ্রুতির মধ্য দিয়ে করাতে চেয়েছেন তার পাঠককে। পর্বের পরের শ্রুতির অংশটা পরিণত দার্শনিক শ্রুতির ডায়েরির ধরনে লেখা। ছাত্রী আবাসের দেবরূপাকে সমকামী জেনে একদিন শ্রুতির মনে যে ভয় ও ঘৃণা দুই হয়েছিল, আবার জীবনের অভিজ্ঞতা তাকে এতটাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়েছিল যে উপন্যাসের শেষে সমকামী দেবরূপাকে নারী স্বভাবোচিত ললিতার সাথে কামোত্তেজিত অবস্থায় দেখে তার রাধাকৃষ্ণের চিরন্তন তাত্ত্বিক প্রেমের কথা মনে হওয়ায় সেই দৃশ্যকে অসাধারণ দৃশ্য বলে মনে হয়। সে অনুভব করেছে এটাই সেই যৌন অনুভূতি, যা সে নিজে পারে না, দেবরূপা যা পারে তা প্রত্যক্ষ করে তার সুখানুভূতি হয়। শ্রুতি বুঝেছিল যে একদিন আবাসিকের মেয়েরা তার প্রতি সমবেত প্রতিবাদ ও বিধান দিয়েছিল যে ভয়ার। সেদিন এ কথার মানে শ্রুতিকে অভিধান খুলে বুঝতে হয়েছিল। শ্রুতি সেদিন নিজেকে এই শব্দের সঙ্গে মানিয়ে নিতে পারেনি, কিন্তু বহু অভিজ্ঞতা ও জীবনাদর্শের শেষে শ্রুতি বুঝেছিল সত্যই সে যা পারে না তা প্রত্যক্ষ করে সে সুখানুভব করে। সে অনুভব করেছিল দেবরূপার শরীর প্রকৃতি ছাপিয়ে গেছে, মন প্রকৃতিতে মিলেছে। যেমন বৈষ্ণব ধর্মে বলা হয় বিব্রত বিলাসের রতি আতুরা রাধা নারীর সক্রিয়তার প্রতীক। লেখিকা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে যৌনতা ও সৃষ্টি রহস্য পারস্পরিক নিবিড় সম্পর্কিত হলেও মানব জীবনে যৌনতা শুধু প্রযোজন কেন্দ্রিক নয়। একথা লেখিকা আরও একটা উদাহরণের মাধ্যমে দেখিয়েছেন শ্রুতির জড়বুদ্ধি ভাই উলুর মধ্য দিয়ে, যার মানসিক বোধের পূর্ণ বিকাশ না হওয়া সত্ত্বেও তার মধ্যে বয়সোচিত যথাসময়ে যৌনতার লক্ষণ দেখা গিয়েছে, যা দেখে শ্রুতি মনে মনে ভাই উলুর কামোত্তেজক অবস্থায় দেখে কষ্ট পেয়েছে। বুঝেছে যৌনতা মানুষের প্রকৃতির সাথে, তার প্রবৃত্তিতে মিশে আছে রক্তমাংসের মতো। তাতে কোনো পাপ পুণ্য নেই, যা শরীরের খিদে তৃষ্ণার মতোই একটা স্বাভাবিক বোধ, যার হাত থেকে জড়বুদ্ধি উলুরও নিষ্কৃতি নেই।
শ্রুতি অনুভব করেছে মানুষের পাপবোধ যত স্পষ্ট, পাপের অস্তিত্ব তত স্পষ্ট নয়। পৃথিবীতে এই একটি কর্ম যা স্পষ্ট নয়, কিন্তু ফলাফল স্পষ্ট। লেখিকা উক্ত উপন্যাসে মানুষের যে বয়স থেকে শরীর সম্বন্ধনীয় সচেতনতা শুরু হয়, সেখান থেকে শুরু করে সমস্ত দিকগুলোর খুব সচেতনভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখিয়েছেন। এই যাত্রাপথে বিশেষত মেয়েটিকে সমাজে কোন চোখে দেখে, সমাজের প্রতিক্রিয়ার দরুন মেয়েটির সমাজের প্রতি ও জীবনের প্রতি কী মূল্যবোধ তৈরি হয়, এই সমগ্র বিষয়কে তিনি পাঠকের কাছে তুলে ধরেছেন নৈপুণ্যের সাথে। বিজ্ঞান, ধর্ম সমস্ত কিছুর গভীরে পাঠক চিত্তকে অবগাহন করার আকুল প্রচেষ্টা ত্রুটি রাখেননি। উপন্যাসে যৌনতার নানান বাঁককে দেখানো হয়েছে যুক্তিতর্কের মাধ্যমে। কিভাবে একটি ছেলে বা মেয়ে বয়সন্ধিক্ষণে বুঝতে পারে তার প্রকৃত যৌন প্রকৃতি কী, যেমন করে বুঝেছিল একদিন দেবরূপার ভাই অথবা ললিতা, যে বোঝা বা না বোঝার বাইরে এক অসহায় দুর্ভাগ্যের বাহক। অন্যদিকে শৈশব থেকেই কিভাবে একটু একটু করে বিকাশ ঘটেছিল দেবরূপার চরিত্রের মধ্যে সমকামিতার উপাদানগুলোর। মেয়েদের প্রতি বা সমলিঙ্গের প্রতি আকর্ষণ ছিল দেবরূপার প্রকৃতিগত, যা তার শৈশবকাল থেকেই প্রকাশ পেয়েছিল ভাই দেবাংশুর মেয়ে সাজিয়ে রাখার মধ্য দিয়ে। এভাবে একজন মানুষ একটি পৃথিবী তৈরি করে। সেই পৃথিবীতে কত তত্ত্ব, কত রকম ভুখ, আর কত রকম খিদা, আর সব খিদের কত তত্ত্ব। আর মানুষের তত্ত্ব বসায় আপন অসম্পূর্ণ চিন্তার অচিন্ত্য প্রয়াসে। আসল কথা, মানুষের মধ্যে তত্ত্ব, মানুষের মধ্যে দর্শন, যা থেকে তাই থাকে, তাই তাকে করতে হয়। না করে সে কী করবে? যার মধ্যে যা আছে তার প্রকাশ না করে উপায় নেই। লেখিকা হয়তো পাঠককে বলতে চেয়েছেন যে যা আছে এই প্রকৃতির অন্তর্গত, এই ধরায় তাকে ধরো। আমরা এমন কিছু ধরায় দেখতে পাই না যা প্রকৃতি বহির্ভূত। প্রত্যেক মানুষ এক একটা পৃথিবী, আর মানুষের সাথে মানুষের মিলন ও প্রেম ভালোবাসার মধ্য দিয়ে এই পৃথিবীর সাথে আর এক পৃথিবীর সমন্বয়। অর্থাৎ কিনা গভীর তত্ত্বের ও তত্ত্বের খনি দুই মানুষের সম্পর্ক, যাকে আমরা শুধু বাহ্যিক সংস্কারচ্ছন্ন চোখে ও মনে বিচার করার ক্ষমতা রাখি না। তা কোনো নির্দিষ্ট নীতিতে নিবন্ধ হতে পারে না। তাকে জানার বোঝার জন্য স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ও সহনশীল মননের প্রয়োজন। মানুষ প্রকৃতিকে না বুঝে করতলগত করতে চায়। মানুষ প্রকৃতিকে বুঝতে শেখে বহু অধ্যায় পার করে। ততদিন পর্যন্ত সে তৈরি করে প্রকৃতির বিরুদ্ধগামী আইন। আর বেশিরভাগ সময়ই মানুষের তৈরি আইন কানুন, নৈতিকতা মানুষকে যথাযোগ্য মনুষ্যত্বের মর্যাদা দেয় না। কে কখন কার প্রতি যৌন আকর্ষণ অনুভব করল তা তার প্রকৃতি নির্ভর। এখানে মানুষ পুরুষকে কামনা করল বা নারীকে, সবটাই তার প্রকৃতিজাত। সেখানে বড় কথা, দুটি প্রেমিক আত্মা তৃপ্ত পেল। প্রকৃতির বিরোধী নয় কিছুই। তবে যদি শিক্ষিত মানুষ পরিবেশ দূষণের দাবি তোলে, তাকে অনায়াসেই বলা যেতে পারে, তুমি যে দাবি তুললে তা তোমারই প্রকৃতি নির্ধারিত এবং প্রকৃতি তোমাকেও নিয়ন্ত্রণ করে, কারণ তোমার মধ্যের দুটি সত্তাই প্রকৃতির অংশ, যা তোমার জিনবাহিত, তার প্রকাশেও সহায়তা করে পরিবেশ। তাহলে একথা স্পষ্ট যে সমকাম প্রবৃত্তিও অধিকতর প্রকাশিত হয়, যদি সেই মানব সন্তানের পূর্ব মানব কোনো সময়ে এই প্রবৃত্তির ধারক হয়। আসলে আমাদের মধ্যে যে যৌন প্রবৃত্তি ও প্রবণতা, যা জিনবাহিত, তা আমাদের মনের অন্ধকারে থাকে, কিন্তু তার যে সামাজিক প্রকাশ তা আমাদের মস্তিষ্কের রসায়নশালায় জারিত হয়ে নিয়ত আমাদের সক্রিয়তার দিকে চালনা করে। অতএব সমস্ত অনুভূতির কেন্দ্রই হলো মস্তিষ্ক। কামবোধকে কুসংস্কার ও অনন্ত পাপবোধের সাথে মিশিয়ে এর প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আত্মসংযমের নির্দেশ দেওয়া হয় ধর্মে। ধর্মের নির্দেশ, সংযম দ্বারা আত্মনিয়ন্ত্রণ করে কামকে বশ করো। সংযত বলতে শৈশব থেকে যৌন সংযম বোঝানো হয়। নিবৃত বলতে যৌন নিবৃত বোঝানো হয়। এই বোঝানো হলো আসলে অপূর্ণ বোঝা। এই সংযম কিন্তু পশু প্রবৃত্তিতে বর্তমানে নেই, আছে শুধু মানববৃত্তিতে। মানুষের বুদ্ধি আছে, অতএব মানুষের চেতনা বিকৃত হতে পারে। পশুর বুদ্ধি স্থির বুদ্ধি, সেখানে চেতনা বিকৃত হবার সম্ভাবনা নেই। তাই পশু চেতনায় যা কিছু সবই স্বাভাবিক, প্রাকৃতিক। অতএব সেখানে স্বাভাবিক ধর্মই আমরা দেখি। হরিণ, শূকর, বানর, হাঁস ইত্যাদি পরস্পরে টানে ও সমলিঙ্গের প্রতি আকর্ষিত হয়। মানুষ প্রকৃতিকে না বুঝেই অনেক কিছু হস্তগত করতে চায়, যার ফলে অনেক বিষয়ই মানুষকে চরম মূল্য দিয়ে শোধ করতে হয় বা এতাবৎ কাল করতে হয়েছে। সাম্প্রতিক গ্লোবাল ওয়ার্মিং এরকমই একটা মানব প্রতিস্পর্ধার পরিণতি। এ বিষয়ে সামাজিক দূষণের দোষারোপ মানুষের মস্তিষ্কজাত একটি পূর্ণ নির্ধারিত ধারণাজনিত উদ্ভূত ভাবনা, যা আদৌ বিজ্ঞানসম্মত নয়।
বা যুক্তিগ্রাহ্য নয় বলেই ধরা যেতে পারে। সমকামী সম্পর্কের মানুষের যৌনতা বা কামক্রিয়া কখনোই প্রজনন ভিত্তিক না, কিন্তু বিষমকামী মানুষের যৌনতাও সর্বদা সৃষ্টির জন্য হয় না। ফলে এই ধারণার কোনো সারবত্তা নেই যে প্রজনন নেই তাই সমকামিতা স্বাভাবিক সম্পর্ক নয়। যদি আমরা স্বাভাবিক সম্পর্কে এই সমস্যাকে মেনে নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা কোনো বিজ্ঞানসম্মত প্রণালীর সাহায্য নিয়ে উপায় পেতে সক্ষম হই বা নিয়তিকে মেনে নিয়ে চলি। তবে সমকামীদের ক্ষেত্রে বাধা কোথায়? আবার একথাও বলা যায় যে বিষমকামী মানুষের অনেক সময় বন্ধ্যাত্বের লক্ষণ থাকে, তেমনি সব মানুষের মধ্যেই সমকামিতার জিন বা প্রবণতা থাকে না, একথাও সত্য। যেমন পশু পাখির ক্ষেত্রেও তা বিশেষ কিছুতেই লক্ষিত। অতএব অহেতুক এই কারণগুলিকে সমকামিতার বিপক্ষে উপস্থিত করাকে যুক্তিগ্রাহ্য বলে মনে করা এক প্রকার প্রকৃতির বিরুদ্ধাচরণ করা ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব এখানে লেখিকা বলেছেন, হে পাঠকগণ, চোখ আড়াল করো না। এই দুনিয়ার সবই যে নয়নাভিরাম হবে তার কোনো মানে নেই, কিন্তু দৃষ্টিকটু শ্রুতিকটু বহু কিছু থেকেই আমরা জীবনকে চিনে নেবার উপকরণ পেতে পারি। তাহলে চলো আমরা অজ্ঞতা মোচন করি, সংস্কার উড়িয়ে আলো আনি, বুকে টেনে নেই পরস্পর পরস্পরকে ভালোবেসে। নারী পুরুষ বিভেদ না করে বুকে ধরি এসো। নাইবা রইল কামবোধ উদ্দীপনা, প্রেম তো রইলই বা কাম উদ্দীপনা, প্রেমও রইল। আসলে মানুষে মানুষে প্রেম, নারীতে নারীতে হোক, পুরুষে পুরুষে হোক, নারীতে পুরুষে হোক। শেষে একথা বলাই বাহুল্য যে লেখিকার যৌনতা সম্পর্কে এই দার্শনিক ব্যাখ্যা বাংলা সাহিত্যকে এক নতুন দিগন্তের সন্ধান দিতে পেরেছে। সেখানে চিরসত্যের সাক্ষী সূর্যের দিকে তাকিয়ে আরও এক সত্যকে দর্শনের মাধ্যমে উপলব্ধি করিয়েছেন পাঠককে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? উপসংহার: মেয়েরা তো মেয়েদের মতোই কথা বলবেই, বাসনে লেগে থাকা ছাই ও সাবান নতুন কোনো অভিজ্ঞান এনে দেবে কি না ওরাই শুধু জানে। চৈতালি চট্টোপাধ্যায়। যেমন করে জেনেছিল অভিজ্ঞান উপন্যাসের লেখিকা অংশুমালা কালের প্রবাহে কখনো নিজের ভেতরের দ্বন্দ্ব, কখনো বাইরের দ্বন্দ্বের মধ্য দিয়ে। চিরন্তন সংস্কারের ভিত্তিমূলে আলোড়নে ভেঙে যাওয়া পুরনো বাড়িটার ধ্বংসের পরে নতুন পৃথিবীর নতুন আলোয় ধীরে ধীরে পুরনো পৃথিবী ও তার ইতিহাস অন্যরকম মনে হতে থাকে। অংশুমালা যেন নিজের কাছেই নিজে প্রশ্ন করে পুষ্পাকে সে নতুন করে চিনতে। ও মেয়ে, চিনবে না তুমি, ও এখন ঘনিষ্ঠ প্রত্যয়, প্রভুর না পিতার না, ও মেয়ে কারো রাজ নয়। কৃষ্ণা বসু। প্রভু সাজার ইচ্ছে হলে প্রেমিকা তুমি নও, ভালোবাসবো আদর দেব বন্ধু যদি হও। মল্লিকা সেনগুপ্ত। এই মেয়েদের আছে প্রত্যয় ও সম্ভাবনা। আজকের নারী এইভাবে নিজের মতো করে যুক্তিগ্রাহ্য সমাধান খুঁজে নেয়, যেমন করে নিজেকে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত সেক্সুয়াল প্রেফারেন্সকে আমল দিয়ে সঠিক দিশায় পথ চলেছিল দেবরূপা, পুষ্পা, সম্পাদিকা ও MA ছাত্রীটি। তারা হাহুতাশ করে ভেঙে পড়ে ভাগ্যের দোহাই দেয়নি, অথবা নিয়তি বলে অকেজো সংস্কারকে মেনে নেয়নি। তারা বিকল্প ব্যবস্থার মধ্য দিয়ে সমাধান খুঁজে এগিয়ে গেছে, কিন্তু বহুযুগ নারী এ সাহস পায়নি। যেমন পায়নি এক দশক আগের বামাবোধিনীর অংশুমালা, তাকেও বহু মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে ধীরে ধীরে এই সংস্কারের দড়ি কাটতে হয়েছে। পুষ্পার ভবিষ্যৎ আশঙ্কা বারবার পেছন টেনেছে। যদিও সে ছিল সমাজ সংস্কারক লেখিকা, তথাপি নিজের ভাবনাকে নিজের ক্ষেত্রে কার্যকারী করতে তাকে বহুবার মানসিকভাবে ভেঙে পড়তে দেখেছি আমরা। আমার নিখিল তবু আমার তেমন করে নয়, ওপারে দুহাত মুক্ত, ভেতরে দুহাত বদ্ধ ভয়। গীতা চট্টোপাধ্যায়। নারীর জীবনে এই ভয়ের অনেক কারণ আছে। সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছুই এক পিতৃতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থার নিয়ন্ত্রণাধীন। আর যার প্রতিনিধিত্ব করে প্রত্যক্ষভাবে তার পিতা ভ্রাতা নামক পুরুষটি বহুদিনের অভিজ্ঞতায় আজ তারা বুঝতে পেরেছে যে তাদের অভিজ্ঞতা ও ইতিহাস দুই পুরুষের থেকে পৃথক। আজকের নারী নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শুরু করেছে সমকাল ও অতীতকে, যদিও তার গতি এখনও মন্থর। ফলে সনাতন মূল্যবোধগুলো ভেঙে যাচ্ছে, ইতিহাসের স্বতন্ত্র বিশ্লেষণ শুরু হয়েছে, মিথ্যের বিনির্মাণ হচ্ছে, সত্যের রূপান্তর ঘটছে, জন্ম হচ্ছে নতুন নতুন সত্যের, অবশ্যই বিরোধ বাধা দ্বন্দ্বের মধ্য দিয়ে। আর এই নতুন সত্যের প্রেক্ষাপটে জন্ম হচ্ছে এক নতুন বিশ্বের। সে বিশ্বে নারীও ইতিহাসের স্রষ্টা, সমকালের রচয়িতা। যেমন করে তিলোত্তমা মজুমদার বা নবনীতা দেবসেনের তাদের সৃষ্ট নারী চরিত্রগুলোকে উপন্যাস রচনার নতুন মূল্যবোধে প্রতিষ্ঠিত করে বাংলা সাহিত্যে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে পরেশবাবু এক জায়গায় গোরাকে বলেছেন যে বিরোধ ও বাধা ছাড়া সত্যের পরীক্ষা হতেই পারে না। সত্যের পরীক্ষা কোনো প্রাচীনকালে একদল মনীষীর কাছে একবার হয়ে গিয়ে চিরকালের মতো চুকে চুকে যায় তা নয়, প্রত্যেক কালের লোকের কাছেই বাধার ভিতর দিয়ে, আঘাতের ভিতর দিয়ে সত্যকে নতুন করে আবিষ্কৃত হতে হবে। নারীকে লিঙ্গ বৈষম্যে হীনতার প্রতিপন্ন করার এই ঘৃণ্য চক্রান্ত কেন? বঞ্চনার মূল উৎস নিহিত রয়েছে অর্থনীতিতে। সমাজ নির্মিত লিঙ্গভেদ প্রকৃতপক্ষে একটা ক্ষমতার নির্মাণ। এ বিষয়ে নারীর সম্মতি বা অসম্মতি কোনো কিছুতেই গুরুত্ব দেয়নি পুরুষতন্ত্র। বহুয়ার তার সেকেন্ড সেক্স গ্রন্থে বলেছেন, জৈবিক পরিচয়ে স্ত্রীলিঙ্গ হিসেবে গৃহীত হয় আর সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নারী নির্মিত হওয়ার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ব্যবধান। আজন্ম বৈষম্যের শিকার হতে হতে নারীর মধ্যে জন্ম নিয়েছে এক হীনমন্যতা ও একরকম সতর্কতা, যা তাকে শরীর ও মনে সর্বদা পীড়িত করে। এর থেকেও অঙ্কুরিত হয় সমকামিতার প্রবণতা ও লক্ষণগুলো। তাদের হাঁটা চলা, শোয়া বসা, এমনকি যৌন বিষয়টিও নির্ধারিত করে দেয় পুরুষতন্ত্র সমাজ ব্যবস্থা। ফলে একটি মেয়ে অনেক ক্ষেত্রে এই অন্য একটি মেয়ের কাছেই খুঁজে পায় তার অন্যরকম ভরসার স্থল, তা শরীর সংক্রান্তই হোক বা মানসিক অবলম্বনই হোক। নারী সমকামিতার বিষয়গুলো তাই খুব জটিল। কোনো একটি নির্দিষ্ট বিষয়কে নির্ধারিত লক্ষণ বা কারণ বলে চিহ্নিত করা যায় না। দাম্পত্য জীবনে পত্নী পিতৃতান্ত্রিক ক্ষমতার দ্বারা বিধ্বস্ত হওয়ার ফলে আত্মতার লৈঙ্গিক বিভাজন স্পষ্ট হয়ে যায়। নারী তাৎপর্যপূর্ণ অপর ব্যক্তিতে পর্যবসিত হয়। এমন এক অভিজ্ঞতার জগৎ যার অন্তরের কথা বোঝা ও ব্যথার অনুভব কোনো নারীই একমাত্র করতে পারে। যেমন করে চাঁদের গায়ে চাঁদ উপন্যাসে শ্রুতি উপলব্ধি করেছিল বহু নিদর্শনের পর দেবরূপার যন্ত্রণাকে, পুষ্পা বুঝতে পেরেছিল সলমার জীবনে পুষ্পা কতটা গুরুত্ব রাখে। কি আছে এই অভিজ্ঞতার জগতে যদি আমরা প্রশ্ন করি নারীকে? শুনতে পাবো বহু জগতের ওপার থেকে ভেসে আসা শত শতাব্দীর নারীদের থেকে শুরু করে আজকের নারীর কাছেও তার একই উত্তর, নারীত্বের অনুভব, বন্ধন, মুক্তির আকাঙ্ক্ষা, পুরুষের ভালোবাসার প্রতি তীব্র আরতি, মাতৃত্বের অনুভব, শেষে নিঃসঙ্গতা ও একঘেয়েমি। ভালোবাসার পালায় মুখ্য ভূমিকায় রেখেছ নিজেকে, পার্শ্ব চরিত্রে আমি, এ এক চিরন্তন খেলা। চৈতালি চট্টোপাধ্যায়। এই চিরন্তন খেলাকে অস্বীকার করেছিলেন বৈষ্ণব ধর্মের পূজিত চরিত্র, যাকে হিন্দু শাস্ত্রে কলঙ্কিনী রাধা নামে অভিহিত করেছে। বহুগামী সমস্ত পুরুষ কৃষ্ণকে তীব্র ভৎসনার ও সখীদের প্রতি সহমর্মিতায় এবং নারীকে মানবাধিকার থেকে বঞ্চনা ও ধর্ম সমাজনীতির নামে পুরুষতন্ত্রের অত্যাচারের বিরুদ্ধে রাধাকে বা তার মতো নারীদের আবিষ্কার করা যায়। রাধার স্বামী বা সন্তান নেই। রাধা দেহকে সন্তান উৎপাদনের জন্য ব্যবহার করতে দেননি। নপুংসক স্বামীকে দেবতারূপে স্বীকার করেননি। প্রেমের নামে ছলনাকে গ্রহণ করেননি। ঈশ্বর কৃষ্ণের কঠোর সমালোচক ছিলেন রাধা। পুরুষতান্ত্রিক সমাজ বিধানকে ক্রমাগত অগ্রাহ্য করেছিলেন তিনি। পুরুষতন্ত্রের পক্ষে বিপজ্জনক এ নারীকে শাস্ত্রকারেরা খুব একটা মর্যাদা দেননি। রাধা, পূজার আদি প্রবর্তক কৃষ্ণ ক্রমে গীতা, মহাভারত, ভগবতের প্রধান চরিত্রে পরিণত হয়ে নরনারায়ণ হয়ে ওঠেন। আর রাধার নির্দেশে, পরিচালনায় ও মাধ্যমে কৃষ্ণের সিদ্ধি ও প্রতিষ্ঠার তথ্য ক্রমে অন্তরালে চলে যায়। কৃষ্ণের জীবনে বহু নারীর একজনে পরিণত হয় রাধা। ভবগত থেকে শাস্ত্রকারেরা তার নাম মুছে দেয়। রাধার গুণাবলী হরণ করে কৃষ্ণ সেগুলো আরোপ করে পুরুষতন্ত্র। মহামাতৃকা রাধাকে পুরুষের অনুগত এক চরিত্রে পরিণত করেছে। এই লোকাত্তর আকাঙ্ক্ষার জন্যই নারীকে পোড়ায় তার যৌবন প্রেম একাকীর দুঃখে। তাই আজ শতাব্দী পুরনো অন্তঃপুর ভ্রষ্ট করতেও নতুন প্রজন্মের নারীর কোনো আপত্তি বা পাপবোধ নেই। এই প্রসঙ্গে মনে পড়ে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে বিমলার সেই স্বীকারোক্তি, দেশের হাওয়ার মধ্যে যখন আনন্দ বইবে তখন মানুষের বিকৃতি আপনি সেরে যায়। মানুষের পক্ষে সুস্থ সবল হওয়া বড় কঠিন যখন দেশে আনন্দ না থাকে। অতএব বলা যায়, জৈবিক পরিচয়ে স্ত্রীলিঙ্গ হিসেবে গৃহীত আর সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নারী গড়ে ওঠার মধ্যে রয়েছে যে গুরুত্বপূর্ণ সামাজিক অসঙ্গতি, অনেক সময় তারই প্রতিক্রিয়ার জন্ম নেয় সমকামীর মতো মানবিক সম্পর্ক, যেখানে নারী নিজের মতো করে খুঁজে পায় তার নিজের শরীরকে, মনের জগতে আর অনুভব করে তার নারীত্বকে। এভাবে তারা প্রচলিত সত্যের বিপরীতে সত্য নির্ণয় করে। জগৎ যারে ধর্ম বলে আমি বলি অধর্ম, জগৎ যারে সত্য বলে আমি বলি মিথ্যা, জগৎ যারে পিতা বলে আমি বলি মাতা। অন্য এক রাধা।
যেদিন সমাজ থেকে পুরুষের তৈরি করা নারীর মেকি বিভাজন নিঃশেষ হবে ও সমাজের প্রত্যেকটি নারী নিজেকে জৈব বন্ধন থেকে মুক্ত করতে পারবে, নিজেকে মুক্ত মানুষ বলে ভাবতে ও প্রতিষ্ঠিত করতে পারবে, সেদিন হয়তো আর সমকামকে কোনো আলাদা শ্রেণীভুক্ত করতে হবে না। মানুষের সাথে মানুষের প্রেমই সফল ও সার্থক প্রেম তথা সার্থক কাম। সমলিঙ্গের কামনাই সমকাম। যদি আরও 5টা বিষয়ে যেমন প্রকারভেদ থাকে, তাহলে কামনা, যৌনতা, প্রেমেই বা কেন প্রকারভেদ থাকবে না? মানুষ মাত্রই আমরা কত রকমের প্রকারভেদ পাই, দেহগত, গুণগত, বুদ্ধিগত, জাতিগত, স্থানগত, দৈহিক গঠনগত। অতএব অন্য সব বিষয়ে প্রকারভেদকে আমরা যদি মেনে নিতে পারি, শুধু যৌনতার ক্ষেত্রে ও প্রেমের ক্ষেত্রে কেন তাকে অস্বীকার করব? আমাদের সংস্কৃতিতে যৌনতাকে সবসময় অশ্লীলতা দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা হয়, বিশেষত যদি তা নারীর যৌনতার ক্ষেত্রকে নির্দেশ করে। জীবজগতের জীব মাত্রই যৌন এবং যৌনতা প্রবণ, অথচ যে মুহূর্তে নারীর আচরণে বা আকাঙ্ক্ষাতে যৌনতার ন্যূনতম প্রকাশ ঘটে, তখনই তাকে অশ্লীলতার পর্যায়ভুক্ত করা হয়। অতএব জীবন মাত্রই যৌন, যেখানে শুধু পুরুষতান্ত্রিক সমাজ তাকে লিঙ্গ বিভাজনের সমান অধিকার থেকে বঞ্চিত করেছে। নারী তাই বঞ্চনার যন্ত্রণায় তার স্বাভাবিক প্রবণতাকে পূর্ণ করার প্রয়াসে অনেক ক্ষেত্রে বিকল্পরূপে সমকামিতাকে বেছে নেয়, যা বিভিন্ন মানসিক ও শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে। বর্তমান সমাজে যদি নারী সমকামী বা পুরুষ সমকামীদের আইনগত স্বাধীন জীবনযাপনের অধিকার দেওয়া হয়, যথাযথ সামাজিক মর্যাদা তারা পায়, তবে তারা সুস্থ জীবনযাপন করতে পারবে এবং এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের জনসংখ্যা বৃদ্ধির সমস্যাকেও যেমন প্রতিরোধ করা যায় কিছু অংশে, তেমনি এরা সুস্থ স্বাধীন মর্যাদায় সমাজে বাঁচবার অধিকার পেলে অনেকেই হয়তো সন্তান দত্তক নিতেও সাহস পাবে বা আগ্রহী হবে। আশা করি আগামী প্রজন্ম আরও উদার ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ সমাজের বহু ক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে। চলচ্চিত্রের জগতে আজ থেকে নয়, অনেক দিন থেকে এ নিয়ে কাজ শুরু হয়েছে। ফায়ার থেকে শুরু করে আরও একটি প্রেমের গল্প তার দৃষ্টান্ত। অতএব আশা করি আগামী বিশ্ব সমকামী মানুষদেরও সুস্থ স্বাভাবিক মানুষের মতোই বাঁচার অধিকার ও মর্যাদা দেবে। তাই শুধু চলচ্চিত্র নয়, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, সর্বোপরি সাহিত্যের বহুল চর্চায় সমকামিতার মতো একটি স্বাভাবিক ব্যক্তিগত পছন্দের অধিকারের দাবি করা মানুষকে আর প্রান্তিক করে রাখবে না।